আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি কুইজ প্রতিযোগিতায়। এই কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে আমাদের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান মহোদয়দের জন্য। আমাদের মাননীয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা প্লিজ আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। সেই প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও তারা সবচেয়ে দরিদ্র? তাদের আল্লাহ দিয়েছে অনেক সম্পদ, কিন্তু তারা দরিদ্র। এই প্রশ্নটা যখন আমরা গুগল সার্চ করি তখন এটার উত্তর পাওয়া যায় আফ্রিকার কথা, কিন্তু আমার মতে একটু ডিফারেন্ট। সেই দেশটা হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে আল্লাহ দুহাত ভরে দিয়েছেন, স্রষ্টা দুহাত ভরে দিয়েছেন, কিন্তু আমরা এগুলোকে কাজে লাগাইতে পারি নাই। কারণ আমরা হচ্ছে যোগ্য লোককে যোগ্যতার জায়গায় বসাই না, আমরা অযোগ্যদেরকে বসিয়েছি। আর যারাই আছে তাদের সবার অবমূল্যায়ন করেছি, অর্থাৎ ইভালুয়েশনটা ঠিকমতো করিনি, আমাদের ইচ্ছা মতো করেছি, যার ফলাফলটা আমাদেরকে এখন পেতে হচ্ছে দেশের সমস্ত পর্যায়ে। তো যাই হোক, আমাদের কুইজ অনুষ্ঠানের আজকের এ পর্যায়ের একটা অংশ হচ্ছে আমার নিজের মনের একটা জিজ্ঞাসা, যেটা আমার গত 20 বছর ধরে চলে আসছে। সেটা হচ্ছে যে 20 বছর না 18 বছর ধরে, যে আমি কেন এইচএসসিতে A+ পাইনি ইংরেজিতে। আমার এই প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা একটু দিবেন। তার কারণটা হচ্ছে, আমাদের কলেজে যারা ছিলাম আমরা, তাদের মধ্যে আমার মনে হয় ইংরেজির অবস্থান একটু ভালো ছিল, নিজের কথা নিজে বলছি না। সেই আমাদের কলেজে প্রায় 150 জন পরীক্ষা দিয়েছিল, সে বছর মাত্র একজন A+ পেয়েছিল, স্বাক্ষর দাস, আমার যতদূর মনে পড়ে। ও ছাড়া আর কেউই A+ পায়নি। এমনকি আমাদের কলেজে আমাদের ব্যাচে ইংরেজি মিডিয়াম থেকে আসা ছেলেপেলেও ছিল অনেক। মোস্তফা আনোয়ার বুয়েট থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এখন আমেরিকাতে আছে, পিএইচডি করছে, মাস্টার্স করছে, সরি। সো ওরা কেউই A+ পেয়েছিল না। তো আমরা কেউ আর চ্যালেঞ্জ করিনি, কারণ আমরা ওদিকে আর যাইনি। কিন্তু কথা হচ্ছে যে চ্যালেঞ্জ করা মনে হয় উচিত ছিল। চ্যালেঞ্জ করেও বা লাভ কী? তারা তো ঢিমে তালে সেই রেজাল্টগুলো দেন বছরখানিক পরে, যখন আর ওই স্টুডেন্টের ওই রেজাল্ট দিয়ে কোনো কাজ নেই। সে অলরেডি বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছে, এমন একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে যার চেয়ে আরও অনেক উঁচু পর্যায়ে সে ডিজার্ভ করতো, কিন্তু সে আর যেতে পারলো না সেখানে। তার কারণটা হচ্ছে আপনাদের গাফিলতি, আপনাদের খামখেয়ালিপনা। যাই হোক, সো এই করে করে আমরা যেটা করেছি, আমাদের সার্টিফিকেট, যে সার্টিফিকেটগুলো আপনারা দেন, সেই সার্টিফিকেটগুলোর জায়গা হয় ডাস্টবিনে, এভাবে। হ্যাঁ, এভাবেই। এটা ছাড়া আর বলার কিচ্ছু নেই। আমাদের দেশের বিভিন্ন বাঘা বাঘা বিশ্ববিদ্যালয়ে করা গবেষণাপত্র কিংবা সার্টিফিকেট, তারা যেটা দেয় সেটার অবস্থান আসলে এই জায়গায়। দিস ইজ দ্য প্লেস দ্যাট দে ডিজার্ভ অ্যাকচুয়ালি। এবং এখানে যে কিছু কেন নেই, কেন ইন্টেলেকচুয়াল কোনো প্রপার্টি নেই, কেন মেরিটফুল কোনো একটা কন্টেন্ট এখানে নেই, তার কারণটা হচ্ছে সার্টিফিকেটগুলো যাদেরকে দিয়েছিলেন, যারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছিল, তাদের বাইরেও আরও অনেকে ছিল যারা ডিজার্ভ করতো, কিন্তু তারা যেতে পারেনি। তার কারণটা হচ্ছেন আপনারা স্যার, আপনাদের অবমূল্যায়ন, আপনাদের অযোগ্যতা, আপনাদের খামখেয়ালিপনা, আপনাদের বেখেয়াল। মাশাআল্লাহ, খুবই সুন্দর। সো আমাদের স্যাররা যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, ফেসবুক, ইউটিউব, টিকটক, সো আমি স্যারদের জন্য এবার আমাদের এই ম্যাগাজিন অনুষ্ঠানের আজকের এই পর্যায়ে কিছু জিনিস নিয়ে আসব। এই সংবাদটা কিছুক্ষণ আগে পেলাম, আজকে সকালেই মনে হয়। যুদ্ধের ভয়ে 43 ইসরায়েলি সেনার আত্মহত্যা। এই আত্মহত্যা শুধুমাত্র ইসরায়েলি সেনারা করছে তা না, এই আত্মহত্যা আমাদের ছাত্ররাও করছে, আমাদের যোদ্ধারাও করছে। জীবন যুদ্ধে পরাজয়ের ভয়ে তাদেরকে যে অন্যায় প্রতিযোগিতায় ফেলে দেওয়া হয়েছে, তাদের শত পরিশ্রমের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তার ফলাফলটা মনে হয় আমাদের শিক্ষার্থীরাও করছে। আমি এটা গত ভিডিওতে বলেছিলাম, আমি আর বলতে চাচ্ছি না। সেই বিভীষিকাময় ছবিগুলো আমি আর আনতে চাচ্ছি না, যে আমাদের বাচ্চারা কীভাবে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে পৃথিবীর মায়া ত্যাগ করে। তার কারণটা কি? তার কারণটা স্যার আপনারা যারা মাসে মাসে বেতন নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের কাজের জায়গায় ঠন ঠন। যাই হোক, সো চলেন আপনাদেরকে একটু টিকটক দেখিয়ে নিয়ে আসি। কিছুদিন ধরে এই ভিডিওগুলো সামাজিক মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, এমনকি জাতীয় টেলিভিশনগুলোতে পর্যন্ত দেখাচ্ছে এগুলো নিয়ে, কিন্তু আপনাদের কোনো নড়াচড়া দেখছি না। আপনারা আদৌ কিছু করছেন কিনা, কোনো অ্যাকশন নিয়েছেন কিনা আমি জানি না। সো আমি একটু দেখাতে চাই যে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হয় কিভাবে বা কী করা যায়। আমি বলছি না সব শিক্ষকেরা যাদেরকে খাতা মূল্যায়ন করতে দেওয়া হয়েছে তারা সবাই কাজ করছে, বাট ডেফিনেটলি এ লট অফ দেম আর ডুইং দিস থিং। এবং আমরা এটা জেনেও একেবারেই মুখে কুলু পেটে বসে আছি। কেন আমরা এটা করছি? কারণটা হচ্ছে আমাদের অযোগ্যতা। আমি আবারও বলেছি প্রথমেই, আজকের ভিডিওতে না, অনেক ভিডিওতে, যে আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এবং তার নমুনাগুলো এইসব ভিডিও দেখলে বোঝা যায়। আমি যদি একটা ভিডিও প্লে করি মাত্র, এই যে ভিডিওটা, তার থেকে নেওয়া একটা স্ক্রিনশটে স্পষ্ট দেখা যাচ্ছে 29/6/2025 পরীক্ষাটা হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র। আমি লিখেও রেখেছি এখানে, আপনারা চাইলে চেক করতে পারেন। যদি ভিডিও ফরেন্সিক এক্সপার্ট কারোর হাতে এই ভিডিওগুলো যায়,
তারা ভিডিও লোকেশন থেকে শুরু করে দে উইল ফাইন্ড এভরিথিং, এভরি ইনফরমেশন, যে এগুলো কাদের খাতা, কোন স্যারের কাছে গিয়েছিল, এগুলো বের করা সবই সম্ভব। আপনাদের শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন। এটা ছাড়াও এরকম অনেক ভিডিও আছে। এই ভিডিওটা যদি একটু দেখি আমরা, এখানে সেট কোড থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবল। ভিডিওটা পজ করলে সবই স্পষ্ট দেখা যায়। সো আপনাদের শুধুমাত্র সদিচ্ছা দরকার যে আমরা এগুলোর বিরুদ্ধে কোনো একটা অংশ নিব। উচ্চতর গণিতের পরীক্ষা 4/5/2025 তারিখে হয়েছে, রবিবার দিন, বিষয় কোড 126। আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আই এম নট অ্যান ভিডিও ফরেন্সিক এক্সপার্ট, বাট যারা এগুলোর কাজ করেন আপনারা যদি চান তাদেরকে অ্যাপ্লাই করে, তাদেরকে নিয়োগ করে এই কাজগুলো করতে পারেন। শুধুমাত্র আপনাদের সদিচ্ছার প্রয়োজন, আমি আবারও বলছি। তারপরে যদি যাই, এটা হায়ার ম্যাথ পরীক্ষা ছিল। আচ্ছা, এই বাচ্চারা নিজে নাকি একজন পরীক্ষার্থী আর একজনের খাতা দেখছে, SSC 25। ও নিজে একজন পরীক্ষার্থী হয়ে SSC 25-এর ও আর একজনের খাতা দেখছে। এখানে স্পষ্ট স্ক্রিনশট নিয়েছি আমি ভিডিও থেকে। 29/4/2025 ওই দিন পরীক্ষা ছিল, কেমিস্ট্রি পরীক্ষা, যে কেমিস্ট্রি আমি পড়াই। ওয়াও, আমাদের এই ছাত্ররা কি মার্ক পেয়েছে, কি মূল্যায়ন পেয়েছে। আচ্ছা, এসএসসি এক্সাম 2025 অর্থাৎ 2025-এর যে রেজাল্ট আপনারা সগর্বে কয়েকদিন আগে দিলেন, সেটার মাদ্রাসা বোর্ডের খাতা, এটা হাদিস শরীফের পরীক্ষা। কি করলেন স্যার আপনারা? ইসলামিক গান ব্যাকগ্রাউন্ডে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামিক, আলহামদুলিল্লাহ। ইসলামিক হইলেই আলহামদুলিল্লাহ। কোনো কিছু বোঝার নেই, কোনো কিছু বোঝার নেই। দেখেন স্ক্রিনশট নিয়েছি, হাদিস শরীফের পরীক্ষা 23/4/2025 তারিখে পরীক্ষা হয়েছিল। এগুলো আপনারা চাইলেই পারবেন সব কিছু খুঁজে বের করতে, এগুলো কারা করছে, কোথা থেকে করছে। সেই সব স্যারদের কয়েকজনকে ধরে যদি আপনারা একটা দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তাহলে এই জাতির কাছে আপনারা সারাটা জীবন দায়ী থেকে যাবেন। এবং ওই যে আপনাদের অফিসগুলোতে গেলে দেখা যায় বড় বড় ইয়া টানানো থাকে না, যে এই পদে কে কত সাল থেকে কত সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছে। স্যার, চরম কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হবে আপনার জীবনের জন্য। আপনাদেরও সন্তানরা আছে, যদি আপনাদের সন্তানদেরকে হয়তো বা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন পড়াশোনা করার জন্য, তারা না হয় বড় হোক, স্রষ্টাকে তো বিশ্বাস করেন। এই কাজ করেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার পরবর্তী প্রজন্মের জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চাগুলোর দিকে একটু তাকান। আপনাদের হাতে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার মতো লোক আপনারা নন, আপনাদের হাতে অনেক বড় দায়িত্ব এবং অনেক বড় ক্ষমতাও বটে। ক্ষমতাকে আপনি অস্বীকার করতে পারেন না। অ্যান্ড উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। হোপফুলি ইউ অলরেডি নো। আমার কাছ থেকে শিখতে হবে না, আমি শুধু আপনাকে রিমাইন্ড করাইলাম, বিকজ আই এম জাস্ট আ মেসেঞ্জার। ওকে, সো খাতা দেখছে বাচ্চারা, তাদেরকে আবার পুরি খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে সস দিয়ে, ডাল দিয়ে। সেই ডালগুলো আবার খাতার উপরেও পড়ছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই স্ক্রিনশটটা তো চরম রকমের ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন কিনা আপনারা মনে হয় ফেসবুকে ঢোকার সময় পান না, আপনারা শুধু মাসিক বেতনটা কাউন্ট করার টাইম পান। সরি, আমাকে আমার বেয়াদবির জন্য ক্ষমা করবেন না প্লিজ। যা ইচ্ছা তাই করেন, বাট আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেন। আমার বিরুদ্ধে যত ব্যবস্থা গ্রহণ করার করেন, বাট তার আগে এইখানে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন, কারণ আপনারা জানেন না আপনারা কাদের সাথে লাগতে আসছেন। এই যে এই মেয়েটার প্রোফাইল নেম দেখা যাচ্ছে, তার প্রোফাইলের আরও স্ক্রিনশট আমার কাছে আছে, এগুলো ভাইরাল হয়ে গেছে। আমার কাছে থাকার কিছু নেই, আপনাদের সদিচ্ছা দরকার শুধুমাত্র। এতগুলো মেয়ে বসে এই যে এইচএসসি পরীক্ষার খাতা দেখছে এরা, মাশাল্লাহ। সো এইখানে দেখা যাচ্ছে যে ওই প্রোফাইলেরই ভাই, এখন ক্লাস 9-এ পড়ি, তাও এসএসসির খাতা দেখছি, তাদের ভালোই নাম্বার দিচ্ছি আমি। মাশাল্লাহ, মাশাল্লাহ। কি হচ্ছে দেশটার, কি হচ্ছে দেশটার? আপনারাই অভিভাবক আমাদের। স্যারেরা কি করছে তোমাদের? সরকার টাকা দেয়, স্যার কি কষ্ট করেও একটু করতেও রাজি নাই একটু? আমি যতদূর জানি প্রতিটা খাতার জন্য কমপক্ষে 50 থেকে 60, কখনো 80 টাকা, এরকম বিভিন্ন বছর দ্যাট ভ্যারিজ। সো স্যারদের এই টাকাগুলো আমরা আসলে কেন দিচ্ছি? স্যারদের সময়ের কি আমরা দাম দিতে পারছি না? তো দাম দিতে না পারলে দাম আরও বাড়িয়ে দেন, দেখেন কি করা যায়। আসলে এই ব্যাপারটা মূল্যবোধের। আমি স্যারদেরকে বলবো, যারা খাতা দেখছেন তারা প্লিজ এই কাজটা করবেন না। এই কাজটা করার মানে আপনারও বাচ্চা কাচ্চা আছে, এই কাজটা করবেন না। আমি আসলেই হতাশ, আমি কি বলবো, আমি আসলে ঠিক বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলা যায় এখানে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাই, আমারও ফেল এসেছে। এই বাচ্চাগুলোর ফেল কে ঠেকাবে? পরীক্ষার খাতার মূল্যায়ন করছে কারা? অ্যান্ড আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই জিনিসগুলো যেন সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। এটা দেখেন তো, রাকিব হোসেন প্রথম পত্র, কিসের প্রথম পত্র তাও জানি না, বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার। কারণ আমি কীভাবে বুঝলাম? এই যে ডেট দেখে বুঝেছি, পরীক্ষার ডেট দেখে বুঝেছি। এই জিনিসগুলো চাইলেই বের করা যায় যে
কোথায় কি হচ্ছে না হচ্ছে। ওকে, সো এই যে বিভিন্ন পত্রিকাতেও আসছে এইচএসসি পরীক্ষা 2025 শেষ না হতেই খাতা দেখার ভিডিও, টিকটকে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ। এই যে ক্ষোভের কথা যে বললাম, আপনারা কি জানেন আপনারা কাদের বিরুদ্ধে লাগছেন, কাদের সাথে ফাইজলামি করতেছেন? এই ভিডিওটা একটু দেখেন, এই নিউজটা পাবলিশ হয়েছে। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে একের পর এক ভুলের ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা ফলাফলে নানা রকম ভুল ও বিভ্রান্তির শিকার হয়েছেন, যা অতীতে খুব একটা দেখা যায়নি। এমনকি এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয়ে ফেলের নজিরও দেখা গেছে। ফলাফল ঘোষণার পর দেখা যায় ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 25 জন শিক্ষার্থী শুধু গণিত বিষয়ে পরীক্ষা দিয়েও 3টি বিষয়ে ফেল করেছেন। নড়াইলের রোমান মোল্লা এক বিষয়ে পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে ফেল করেন। যশোরের পুইলেরহাট কেন্দ্রের 48 শিক্ষার্থী রসায়নে ফেল করলেও পরে জানা যায় তাদের ব্যবহারিকের নম্বরই পাঠানো হয়নি। ফল সংশোধনের পর সবাই উত্তীর্ণ হয়েছে। চাঁদপুরের একটি মাদ্রাসার 25 শিক্ষার্থী ব্যবহারিকের নম্বর যোগ না হওয়ায় অকৃতকার্য হয়েছে। বগুড়ার ব্যবহারিক 50 নম্বরের পরিবর্তে 25 নম্বরের মূল্যায়ন করে 883 শিক্ষার্থীর ফল পাঠানো হয়। এতে অনেকেই ফেল করেন। রাজশাহী শিক্ষা বোর্ড পরে ফল সংশোধনের নির্দেশ দেয়। গাজীপুরের কালিয়াকৈরে ধর্ম বিষয়ে পরীক্ষা দেওয়ায় এক শিক্ষার্থীর ফলাফলে কৃষি বিষয়ে ফেল দেখানো হয়েছে, যা স্পষ্টতই ভুল। একই ধরনের বিভ্রাট ঘটেছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। শিক্ষার্থীরা বলছে সরকার শিক্ষার কাঠামোগত সংস্কার না করে ফলাফলের গরমিল করছে। এর ফলে প্রকৃত মেধার প্রতিফলন ঘটছে না, বরং ভোগান্তি বাড়ছে। জানা গেছে এসএসসি ও সমমানের ফেল করেছে 6,660,000 জন শিক্ষার্থী, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। সাধারণত প্রতি বছর ফেল করে থাকে 3 থেকে 4 লাখ শিক্ষার্থী, তবে এবার দেখা গেছে ব্যতিক্রম। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন ফলাফলে ভুলের এ ধরনের নজির অতীতে ছিল না। অনেকেই প্রশ্ন তুলছেন একই সময়ে এতগুলো শিক্ষা বোর্ডে এত ভুল কিভাবে ঘটল। শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন ভুল ভবিষ্যতে রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছে সচেতন মহল। দেখেন, সারা পৃথিবী যখন ডায়রিয়ার মহামারীতে দিকবিদিক শূন্য, তখন এদেশের বিজ্ঞানীরাই আবিষ্কার করেছিল কিভাবে মুখে খাবারের মাধ্যমে ওরাল স্যালাইন বা ওর স্যালাইন আমরা যেটাকে আজকে বলি, সেটার সমাধানটা কি হইতে পারে। সুদূর অতীতে যাওয়ার দরকার নেই, খুব কাছাকাছি অতীতের দিকে আমরা তাকাইলেই দেখতে পারি। করোনা মহামারীতে যখন পুরো পৃথিবী আটকে আছে, তখন বাংলাদেশেই বুয়েটের গবেষকরা অক্সিজেট নামক অক্সিজেন সাপ্লাইং ডিভাইসের ব্যবস্থা করে। বাট এই কোনো কিছু না প্রতিফলন নেই আমাদের দেশে। আমাদের শিক্ষার্থীরা আসলে কি করবে, কি করছে, দিন শেষে তাদের ভরসা ছিল একটা সার্টিফিকেট। সেই সার্টিফিকেট নিয়েও আপনারা এরকম ছিনিমিনি খেলা শুরু করেছেন। আমি আসলে জানি না আপনাদেরকে কি বলে ধিক্কার জানাইলে আপনাদের একটু হুঁশ ফিরবে, যেটা করাটা কতটা অন্যায় হচ্ছে। এসএসসির পরীক্ষা, এইচএসসির পরীক্ষা, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, প্রত্যেকটা জায়গাতে এই যে চরম রকমের অন্যায়গুলো ঘটছে, এই অন্যায়গুলো দেখার কি আসলে কেউ নেই? আপনারা কি বিভিন্ন পদবিতে ক্ষমতা নিয়ে বসে আছেন এগুলো দেখার জন্যই না? আপনাদের কাজটা কি আসলে? আমি এটা খুব করে জানতে চাই। আপনারা করেনটা কি, কি কাজে আপনাদের সময় ব্যয় হয়, কিভাবে আপনারা এই বেতনগুলো হালাল হিসাবে নেন? দেখেন ভাই, শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ধ্বংস করলেন। প্রথমত সিলেবাসটাকে দিলেন শেষ করে, বইয়ের মধ্যে আসলো অজস্র ভুল, যে ভুলগুলো নিয়ে কেউ কথা বললো না। যা আছে বাবা ওইটাই পড়ো, ওইটা না পড়লে প্লাস পাবা না, এই হচ্ছে আমাদের শিক্ষকদের মেরুদণ্ড। পরীক্ষার প্রশ্নে থাকে ভুল, যে ভুলগুলো আপনারা ইচ্ছাকৃতভাবে করেন নাকি আপনাদের বেখেয়ালে ঘটে আমি জানি না। খাতা যে দেখছেন, সে খাতা দেখাচ্ছেন টিকটকারদেরকে দিয়ে, সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে স্টুডেন্টদের সমস্ত মনোবল ভেঙে দিচ্ছেন। আপনারা আসলে চাচ্ছেনটা কি? দেশের শিক্ষা ব্যবস্থার যদি এই অবস্থা হয়, আমরা আসলে যাচ্ছিটা কোথায়? আপনাদের কি কখনোই ঘুম ভাঙবে না? আপনাদের সাথে চিৎকার করতে করতে তো আমি হতাশ, আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর কেউ তো কোনো কথা বলছে না, বা যারাও বলছে তাদের কথা আপনাদের আমলে নিচ্ছেন না। তাহলে আপনারা কার কথাটা আমলে নেবেন? আপনারা চানটা কি? আপনারা কি চান যে 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেরকম আরেকটা অভ্যুত্থান শিক্ষাক্ষেত্রে হোক? এবং আমি তাই মনে হয় গেস করছি এরকম কিছু একটা হবে। কারণ এই যে কার্মা বলে যে ওয়ার্ডটা ইংরেজিতে বলে, যার বাংলা মনে হয় কর্মফল, সেই কর্মফলের ব্যাপারটা একটু শুনে রাখেন। A time will come in your life when some people will regret why they treated you wrong. You people are treating our kids wrong, very wrong. Trust me, it will definitely come. কোনো একদিন সময় আসবে, আপনারা জানেন না আপনারা কাদের সাথে ইয়ার্কিগুলো করছেন। এদের নাম জেনজি, এটা চিনে রাখেন ভালো করে। এরা যখন খেপবে,
ওই শিক্ষা ব্যবস্থা, শুধু শিক্ষা বোর্ড না, এনসিটিভি না, সব ধরে কিন্তু আছাড় মেরে আপনাদের সবগুলোর অবস্থা খারাপ করে দিবে। আমি একেবারে খুব বাজে ভাষায় বললাম, এই কথাটা বলেছি আপনাদের ভালো চাই বলেই। আপনাদের ভালো না চাইলে আজকে আমার এইভাবে এই ভিডিও বানাইতে হয় না। বাচ্চাদেরকে তাদের গতিপথে চলতে দিলে আপনারা দেখবেন যে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি আপনাদের পক্ষ নিয়ে বলছি, আমি আপনাদের শত্রু নই। আপনারা এখনও সময় আছে, একটু ফিরে আসেন হেদায়েতের পথে, নইলে কিন্তু আরও খারাপ অবস্থা হবে। সো আমি এই বলে আমার কথা শেষ করছি আজকের। ভালো থেকো বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে।